হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে জনাথন সুইফটের লেখা গালিভার্স ট্রাভেলসের সেকেন্ড যে বুকটা সে তার সামারি নিয়ে হাজির হয়েছি। এই চ্যাপ্টারের টাইটেল হচ্ছে কি, মানে এই যে পার্টটা রয়েছে এই পার্টের টাইটেল হচ্ছে আ ভয়েজ টু ব্রবডিংনাগ। মানে লাস্ট চ্যাপ্টারে আমরা দেখেছিলাম সে লিলিপুটদের আইল্যান্ডে যাচ্ছে, দ্য ল্যান্ড অফ দ্য লিলিপুটস। তো মানে ছোট ছোট সব মানুষদের যে আইল্যান্ড সেইখানে যাচ্ছে, এবং এই পার্টে দেখতে পাবো সে বড় বড় মানুষদের আইল্যান্ডে যাচ্ছে, ঠিক আছে, ব্রবডিংনাগ নামক স্থানে। তো আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট যে ভিজিটটা ছিল তার লিলিপুটে, সেইখান থেকে সে যখন ফেরত আসছে তার 2 মাসের মধ্যে সে কিন্তু আবার রেস্টলেস হয়ে পড়ছে। মানে সে কিন্তু বাড়িতে থাকতে পারছে না, তার কিন্তু তাকে সমুদ্র ডাকছে, সে কিন্তু আবার ভয়েজে যেতে চাইছে। তো এই জন্য কী হচ্ছে, 2 মাসের মধ্যেই 1702 সালের জুন মাসের 20 তারিখে, ঠিক আছে, মানে বলতে পারি আজকে 21শে জুন তোমরা দেখছো হয়তো, তো 20 তারিখে মানে জুন মাসের 20 তারিখে সে কিন্তু জন নিকোলাস নামে একজন ক্যাপ্টেনের আন্ডারে অ্যাডভেঞ্চার নামক একটা জাহাজে করে সে বেরিয়ে পড়ছে। কোন দিকটাই না, এবার ইস্ট ইন্ডিজ, এবারও সেটা হচ্ছে গিয়ে বিশেষ করে ইন্ডিয়ায় সুরাটের উদ্দেশ্যে, ঠিক আছে। সুরাট তোমরা জানো গুজরাটের উপকূলে, তো সেই সুরাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে। এবং তাদের যাত্রার প্রথম দিকটাতে মোটামুটিভাবে ঝড়ের অন্তরীপ, যেটা মানে পরবর্তীকালে যাকে উত্তমাশা অন্তরীপ নাম দেওয়া হয়েছিল, মানে কেপ অফ গুড হোপ যেটাকে বলা হয়, ততদূর অবধি মোটামুটি তাদের জার্নিটা খুব ভালো ছিল। তো এইখানটায় এসে কি হচ্ছে, তাদের যে ক্যাপ্টেন তার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে জন নিকোলাসের শরীর খারাপ হয়ে যাচ্ছে, এবং তারা সেখানে কিন্তু একটু মানে স্টে করছে, কিছু মাস মতন সেখানে তারা ওয়েট করছে। এবং তারপরে তারা যখন মোটামুটিভাবে তাদের ক্যাপ্টেনের শরীর ঠিক হয়ে যাচ্ছে, তারা কিন্তু আবার বেরিয়ে পড়ছে, ঠিক আছে। তো তাদের মধ্যে অবভিয়াসলি গালিভার তো ছিলই, সে সার্জন হিসেবেই ছিল। তো তারা মোটামুটি মাদাগাস্কার যে স্ট্রেইটটা রয়েছে, মানে মাদাগাস্কার প্রণালীটা রয়েছে, সেইটা পার করবার পর তাদের জাহাজটা যখন ইন্ডিয়ার দিকে টার্ন নিতে শুরু করছে, তখন কি হচ্ছে, সেখানে মনসুন উইন্ডের জন্য, মৌসুমি বাতাসের জন্য তাদের মানে এতটাই ঝড়ো বাতাস উঠেছিল যে তাদের জাহাজটা কিন্তু উল্টোপাল্টা দিকে চলে যাচ্ছে, মানে তারা পুরোপুরিভাবে মানে দিগ্ভ্রান্ত হয়ে পড়ছে, ঠিক আছে। এবং তাদের জাহাজটা এসে পড়ছে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, আমরা বলতে পারি, ঠিক আছে। তো এইখানটাই ফলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে ইন্ডিয়ান ওশিয়ানের জায়গায় সেটা কিন্তু পুরোপুরি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এসে পড়ছে, ঠিক আছে। তার মানে সম্পূর্ণই তারা রাস্তা হারিয়ে ফেলেছে। এরপরে কি হচ্ছে না, সেইখানটায় থেকে এবার জাহাজে স্বাভাবিকভাবে জলের অভাব পড়েছে। এবার জল খুঁজতে তারা ছোট একটা নৌকোয় করে নেমে সবাই মোটামুটি তারা রওনা দিয়েছে। এবং তখন কি হয়েছে, হঠাৎ করে ঝড় উঠেছে, এবং ঝড় ওঠার ফলে কি হচ্ছে, তাদের সেই যে নৌকাটা, সেই নৌকাটা কিন্তু আবার মানে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে, ল্যান্ড থেকে, যে কাছাকাছি একটা ল্যান্ড ছিল সেই ল্যান্ড থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে, ফলে স্বাভাবিকভাবে তারা যেতে পারছে না। এই সময় তারা কোনোভাবে নামলে গেলেও হঠাৎ করে দেখছে যে বিশাল এক ধরনের দৈত্য টাইপের কোনো কিছু তাদের আরও যারা সমস্ত ক্রিউ মেম্বার্সরা রয়েছে তাদেরকে কিন্তু অ্যাটাক করছে, এবং তারা পালাতে গিয়ে তাদের যে নৌকোটা, সেই নৌকোটা কিন্তু ডুবে যাচ্ছে। তো এই যে দৈত্যটাকে দেখছিল, মানে বিশেষ করে ডাঙা থেকে যেহেতু গালিভার দেখতে পেয়েছিল, সে কিন্তু তার হাত থেকে বাঁচবার জন্য সে কিন্তু ভয়ে পালিয়ে যাচ্ছে, এবং পালিয়ে গিয়ে কাছাকাছি একটা বার্লি ফিল্ডে সে কিন্তু আশ্রয় নিচ্ছে। কিন্তু এই যে বার্লির গাছগুলো ছিল, এটা কিন্তু কোনো সাধারণ বার্লি ছিল না, সাধারণ কোনো গম বা বার্লি জাতীয় গাছ ছিল না, এইগুলো কিন্তু বিশালাকায় গাছ ছিল, ঠিক আছে। এগুলো প্রায় 40 ফিট লম্বা এক একটা, এই বার্লির গাছগুলো। বার্লি গাছ বুঝতেই পারছো, গম বা বার্লি জাতীয় শস্য কতটা হয়, খুব জোর হলে আমাদের থাই বা হাঁটু অবধি হয়, কিন্তু এগুলো 40 ফিট উঁচু, তার মানে বুঝতেই পারছো কতটা। তো সেখানটায় গিয়ে সে আশ্রয় নিচ্ছে, কিন্তু সেখানেও সে আশ্রয়টা বেশিক্ষণ নিতে পারছে না, কারণ সেই সময়টা হারভেস্টিংয়ের টাইম চলছিল, মানে ফসল কাটার সময় চলছিল। এবং কি হচ্ছে না, লোকজন যারা ছিল, শ্রমিকরা ছিল, তারা কিন্তু তাকে দেখতে পেয়ে যাচ্ছে। এবার তাকে নিয়ে গিয়ে সেই যে জমির মালিক তার হাতে তুলে দিচ্ছে, এবং সেই যে সেই ফার্মারটি গালিভারকে নিয়ে তার বাড়িতে আসছে। এবার বাড়িতে আসার পর সে বউকে দেখাচ্ছে যথারীতি, কিন্তু বউ তাকে দেখে মোটেও সন্তুষ্ট হচ্ছে না, খুব খুশি হচ্ছে না, কারণ গালিভারকে দেখে তার নাকি স্পাইডারের কথা মনে পড়ছে, মাকড়সার কথা মনে পড়ছে। তো যাই হোক, তাকে তো আবার রক্ষা করতে হবে, কারণ ফার্মারটার কিন্তু বেশ ভালো লেগেছে গালিভারকে, ঠিক আছে। পুরোপুরি মানুষ কিন্তু কত বুচকি একটা ছোট্ট, তারা বিশাল বিশাল, প্রায় মানে বলা যায় লিলিপুটরা যেমন তার 12 ভাগের 1 ভাগ ছিল, এ হচ্ছে কি এরা তার 12 গুণ বলা যায়। মানে এ যদি 6 ফিট থাকে তাহলে এরা মানে 72 ফিট, ঠিক আছে, এত বড় বড় সব মানুষজনগুলো। তাহলে কি হচ্ছে না, এবার সেই যে ফার্মার, সে তার বাড়ির যে সমস্ত ইঁদুরগুলো ছিল, সেই ইঁদুরগুলো বিরাট বিরাট সাইজের, কারণ সমস্ত কিছুই প্রায় 12 গুণ বলা যায় নর্মাল সাইজের, এবং আরও যে সমস্ত বিড়াল টেরাল ছিল সেগুলো থেকেও কিন্তু গালিভারকে প্রোটেক্ট করতে হবে।
তো এই সময় সেই যে ফার্মারের মেয়ে ছিল, ছোট্ট মেয়ে, তার নাম হচ্ছে গ্ল্যামডেল ক্লিচ, সে কিন্তু এগিয়ে আসছে এবং সে কিন্তু হচ্ছে গালিভারের যত্ন আত্তি করছে। সে তাকে খেলনার মতন যদিও ভাবছে, কিন্তু তার যত্ন আত্তি করছে, ঠিক আছে। তো থাকতে থাকতে একদিন সেই যে ফার্মারটি, সেই ফার্মারটির বন্ধু তাকে পরামর্শ দেয় সে বাজারে গিয়ে কেন খেলা দেখাচ্ছে না, কারণ এই যে মানুষ মানে ছোট্ট গালিভার পুতুলের মতন নড়াচড়া করে, সমস্ত কিছুই করে মানুষের মতন, আসলে মানুষই তো। তো একে নিয়ে গিয়ে কেন খেলা দেখাচ্ছে না, তাহলে সে বেশ ভালো রোজগার করতে পারবে। এবং সে তাই করছে। ফার্মারটা তাকে একদিন মার্কেটের দিনে নিয়ে যাচ্ছে, বাজারের দিনে, হাট বাজারের দিনে, এবং তাকে নিয়ে গিয়ে খেলা দেখিয়ে প্রচুর কিন্তু রোজগার করছে অর্থ। এবার অন্যদিকে কি হচ্ছে, এই যে সমস্ত কথাগুলো, গালিভারের কথা, এই সমস্ত সারা দেশে চাউর হয়ে যাচ্ছে এবং কথাটা গিয়ে কিন্তু রানিমার কানে পৌঁছচ্ছে। তখন রানিমা কী করছে, তাকে ডেকে পাঠাচ্ছে এবং গালিভারকে তার কাছ থেকে কিনে নিচ্ছে। এবার যত্নআত্তি করবে কে, সেই জন্য সেই যে ফার্মারের মেয়েটি গ্ল্যামডেল ক্লিচ, তাকেই কিন্তু নিয়োগ করা হচ্ছে, অ্যাপয়েন্ট করা হচ্ছে, যাতে করে সে গালিভারের খেয়াল রাখে। তো এখানে গালিভারেরও একটা নাম দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে গ্রিলরিগ। তো যাই হোক, তাকে নিয়ে বেশ ভালোই কাটছিল রাজা রানীর, তার কাছ থেকে বিভিন্ন রকম কথা টথা শোনে। তো তারও দিনটা মোটামুটি ভালোই কাটছিল, কিন্তু সমস্যা হলো একটা জায়গায়, ওই যে বলে সব জায়গাতেই সমস্যা থাকেই। সেইখানটাই যে একটা ডোয়ার্ফ ছিল, মানে একটা বামন টাইপের লোক, ছোটোখাটো হাইটে, শর্ট টাইপের, সে রাজসভায় ছিল, সে হয়ে গিয়েছে এর শত্রু। মানে স্বাভাবিকভাবে রাজা এবং রানী যেহেতু খুব প্রসন্ন গালিভারের দ্বারা, তো স্বাভাবিকভাবে সেটা কিন্তু সেই যে ডোয়ার্ফটা, তার মোটেও ভালো লাগছে না। সেই জন্য সে কিন্তু সম্পূর্ণভাবে যেমন তেমন মানে ভাবে গালিভারের উপর কিন্তু বদলা নিতে চাইছে, তাকে হাড়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, বা তাকে হয়তো একটা ক্রিমের বোলের মধ্যে ছুঁড়ে ফেলছে, এইরকম কিন্তু অনেক কিছু করছে। এবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই সময় কিন্তু গালিভারের উপরে আরও যে সমস্ত অত্যাচারগুলো, সেগুলোও চলছে। মানে তাকে একবার পাখি উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, কুকুর তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, নিয়ে গিয়ে বাগানে ফেলে দিয়ে চলে আসছে, এইরকম কিন্তু ঘটনা ঘটছে। এমনকি একবার এমনও হয়েছে যে একটা বাঁদর তাকে তুলে নিয়ে চলে গিয়েছিল এবং বাচ্চার মতন তাকে কিন্তু মানে খাওয়াচ্ছিল, পালন করছিল, লালন পালন করছিল একটা বাঁদর, ঠিক আছে। তো এই সময় কি হয়, এক সময় রাজা রানী গালিভারকে নিয়ে তাদের দেশ ভ্রমণে বেরোয়, এবং এই সময় বলছে যে এই দেশটা এতখানি বড়, প্রায় ল্যান্ডমাসের দিক দিয়ে গেলে বলতে গেলে এটা প্রায় এশিয়া মহাদেশের সমান, এবং প্রায় 6000 মাইল অবধি চলে যাওয়ার পরেও সমুদ্রের কোনো তটভূমি দেখতে পাওয়া যাচ্ছে না, এত বিশাল এর ব্যাপ্তি। আর চারপাশে এটা কি না ইম্পসিবল বলছে, ভলক্যানিক রকস, ভলক্যানিক মাউন্টেন দ্বারা ঘেরা, মানে আগ্নেয় পর্বত দিয়ে ঘেরা, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে গালিভার সে নিজেকে বিভিন্নভাবে খুশি রাখবার চেষ্টা করে, সে পুতুল বানায়, পুতুল বানিয়ে নিজেকে খুশি করে। অথবা সেখানে একটা বিশাল পিয়ানো ছিল, প্রায় 60 ফিট, কারণ তাদের অনুযায়ী পিয়ানো, সেই পিয়ানোর উপরে সে কিন্তু দৌড়ে দৌড়ে সেই পিয়ানো বাজানোর চেষ্টাও করে, বাজিয়ে শোনায়, সেটা খুব ভালো লাগে রাজা রানীর। এবং এই সময় রাজামশাই কি করেন, ব্রবডিংনাগের যে রাজামশাই, তিনি কিন্তু গালিভারের কাছ থেকে ইংল্যান্ডের ব্যাপারে শুনতে চান, ঠিক আছে। এবং কি করে গালিভার, সমস্ত কিছু ইংল্যান্ডের যে হিস্ট্রি বা পলিটিক্স, সেই সমস্ত কিছু কিন্তু খুলে সেই রাজাকে বলে। তো এই সমস্ত কিছু শুনবার পর রাজামশাই কিন্তু একটা কোট করেন, ঠিক আছে। তিনি বলছেন যে ইংল্যান্ডের যে হিস্ট্রি সেটা কেমন না, এ হিপ অফ কনস্পিরেসিস, রেবেলিয়ন্স, মার্ডার্স, massacres, revolutions, banishment, the very worst effects that avarice, faction, hypocrisy, perfidiousness, cruelty, rage, madness, hatred, envy, lust, malice or ambition could produce। মানে যা যাবতীয় সমস্ত কিছু বাজে জিনিসগুলো হয়, যা কিছু নেগেটিভিটিগুলো রয়েছে, ম্যালাইস হোক মানে ঘৃণা হোক, এনভি, জেলাসি, খুন খারাপি, তারপরে হচ্ছে গিয়ে ডাকাতি, মানে ব্যানিশমেন্ট, মানে নির্বাসন, যা কিছু খারাপ জিনিস হয় সমস্ত কিছু কিন্তু ইংল্যান্ডের হিস্ট্রি তৈরিতে সাহায্য করেছিল। তো স্বাভাবিকভাবে নিজের জাতির যখন কেউ এরকম বদনাম করছে, শুনে কেমন মনে হবে, স্বাভাবিকভাবে খারাপ লাগবে। তো গালিভারেরও ঠিক তাই মনে হয়েছিল। তো এবার ভাবছে যে না, মনে হচ্ছে রাজামশাইয়ের কাছে আমি ঠিকঠাকভাবে আমার দেশের বর্ণনাটা করতে পারলাম না। তো সে ভাবছে যে একটু ভালোভাবে আমি নিজের দেশের বর্ণনাটা করি। কিভাবে না, আমি একটু আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো রয়েছে সেগুলোর মধ্যে কয়েকটা জিনিসের কথা বলি। তো সে ভাবছে আমি তাহলে গান পাউডার আবিষ্কারের কথা বলি, মানে বারুদের আবিষ্কার, যেটার দ্বারা তারা সারা পৃথিবীকে ডমিনেট করে রেখেছে বা করতে শুরু করেছে তখন থেকে বলা যায়। তো সে সেটা যেই না বলেছে, অমনি সাথে সাথে রাজামশাই বলছে আর কখনো এরকম কথা বলবে না, গান পাউডারের কথা উল্লেখ করবে না, যদি শুনেছি তাহলে কিন্তু তোমাকে এখান থেকে এক্সিকিউট করা হবে, মেরে ফেলা হবে একদম।
কারণ তারা সেই রকম জিনিস কিন্তু কখনোই পছন্দ করে না। তো এর থেকে আমরা বুঝতে পারছি তারা কিন্তু যথেষ্ট মোরালিটি দিক দিয়ে যথেষ্ট হাই পিপল, মানে আমাদের সাধারণ আমরা যারা মানুষ তাদের থেকে কিন্তু ব্রবডিংনাগের যে সমস্ত লোকজনগুলো তারা কিন্তু মোরালিটির দিক দিয়ে অনেকখানি উচ্চ মানে ধারণার ছিল, ঠিক আছে। তারা কিন্তু অনেকটা উচ্চ চিন্তাভাবনা যুক্ত ছিল আমরা বলতে পারি। তো এরপরে গালিভার কী করছে, সেইখানকার যে এডুকেশন সিস্টেম মানে ব্রবডিংনাগের যে এডুকেশন সিস্টেম সেটা নিয়ে বলছে যে সেখানে মোরালিটি শেখানো হয়, সেখানে প্র্যাকটিক্যাল ম্যাথামেটিক্স শেখানো হয়, সেখানে অ্যাবস্ট্রাক্ট কোনো কিছুর কিন্তু কোনো রকম অস্তিত্ব নেই, তারা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ম্যাথামেটিক্সে বিশ্বাস করে না। মোরালিটি, অনেস্টি এই সমস্ত জিনিস কিন্তু সেখানটায় শেখানো হয়। তো যাই হোক সেইখানটায় মোটামুটি সমস্ত কিছু হওয়ার পরেও তার কিন্তু সেখানে খুব একটা থাকতে ভালো লাগে না। তো কি হয়, একদিন পিকনিকে রাজা রানী তারা এসেছেন এবং তাকে একটা ছোট্ট বক্সে করে আনা হয়েছে, মানে গালিভারের জন্য একটা স্পেশাল বক্স ছিল, সেই বক্সে করে কিন্তু তাকে আনা হয়েছে এবং তাকে একটা চাকরের নজরদারিতে রাখা হয়েছে। তো হঠাৎ করে কি হচ্ছে, চাকরটা কিন্তু একটু মানে তার নজরদারিতে একটু গন্ডগোল গাফিলতি করছে এবং ঠিক তৎক্ষণাৎ কি হচ্ছে, একটা বড় দেখে ঈগল পাখি এসে সেই যে সেই খাঁচাটাকে কিন্তু তুলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, গালিভারের, এবং নিয়ে গিয়ে ফেলছে একটা সমুদ্রের মধ্যে। তো ঠিক তখনই পাশ দিয়ে একটা জাহাজ যাচ্ছিল এবং সেই জাহাজের নাবিক গালিভারকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করছে এবং তাকে ইংল্যান্ডে নিয়ে যাচ্ছে এবং এই জার্নিটা এখানটাতেই শেষ হচ্ছে। তো এইখানটায় স্যাটায়ারের পয়েন্টটা কি, মানে দ্য পয়েন্ট অফ স্যাটায়ার কোন জায়গাটা এখানে আমরা বলতে পারি, এখানটাই স্যাটায়ারটা করেছেন তিনি তার আউটলুক, মানে সেই যে ইংলিশ পিপল তাদের যে আউটলুক সেইটাকে, মানে যখন গালিভার লিলিপুটে গিয়েছিল সেইখানকার যে লোকজনগুলো ছিল তারা সাইজে ছোট ছোট ছিল আমরা বলেছিলাম, কিন্তু বারবার করে কি করছিল গালিভার তাদেরকে কিন্তু পুচকে লোক লিটল ম্যান লিটল পিপল এরকম বলছিল। কিন্তু এই যে যারা ব্রবডিংনাগের যারা লোকজন তারা কিন্তু যথেষ্ট বিশাল আকৃতির হওয়া সত্ত্বেও, জায়েন্ট টাইপের হওয়া সত্ত্বেও তারা কিন্তু কখনোই গালিভারকে পুচকে বলে তাকে অনাদর করেনি বা তাকে কিন্তু কখনোই অসম্মান করেনি। মানে কারোর শারীরিক দিক দিয়ে বা আমাদের মানসিক দিক দিয়ে কাউকে কোনো কিছুভাবে বিচার করে তাকে সে যদি আমাদের থেকে একটু নিম্ন শ্রেণীর হয় তাকে যে অপমান করব সেটা যে কখনোই উচিত নয়, এই জিনিসটা কিন্তু জনাথন সুইফট আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন এখানটায়। এছাড়া যখন চ্যাপ্টার 5 নাগাদ আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু এই ব্রবডিংনাগের লোকজনগুলোকে একটু হলেও নিজের করে ভাবতে শুরু করছে গালিভার, কিন্তু তখনই জনাথন সুইফট কী করছেন, তাকে টেনে নামিয়ে আনছেন, বলছেন না তুমি ওদের মতন এতখানিও মরালিটির দিক দিয়ে হাই হওনি, তারা কিন্তু যথেষ্ট মরালিটিযুক্ত মানুষ, তারা কিন্তু যথেষ্ট ভালো ভদ্রস্থ এবং উচ্চ কদরযুক্ত মানুষ, ঠিক আছে, উচ্চ মানযুক্ত মানুষ তারা, তোমরা কিন্তু এখনও সেই রকম পর্যায়ে পৌঁছওনি। এর পরবর্তীতে যখন বাঁদরের সাথে তুলনা করা হচ্ছে, মানে বাঁদরটি যখন তাকে তুলে নিয়ে যাচ্ছে এবং তাকে নিজের সন্তানের মতন করে মানুষ করছে, সেখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে সে কিন্তু বাঁদরের থেকে আর কোনো পর্যায়ে উন্নততর নয়, মানে সে মানুষ অবভিয়াসলি, কিন্তু তার পজিশনটা তাকে বাঁদরের মতনই রাখা হচ্ছে, মানে বলা যায় অ্যানিমাল লাইক তাকে ট্রিট করা হচ্ছে। তো স্যাটায়ারের যে পয়েন্টগুলো এইগুলোই আশা করছি তোমাদের কিছুটা হলেও হেল্প করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।